আচ্ছা, আমাদেরকে বলে আমাদের নেতা নাকি মুসলেকা দিয়ে পালিয়ে গেছে। আমাদের নেতা যে অত্যাচার নির্যাতন সহ্য করার পরে উনাকে বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। আমরা মনে করি আমাদের নেতা হিজরত করেছে, কারণ এক দেশ থেকে যখন অন্যায় অত্যাচারের ভয় আরেক দেশে চলে যায় তখন হিজরতই বলে তাকে। বিগত 17 বছর আগে দেশে মুসলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন জনাব তারেক রহমান, এটাই এ পর্যন্ত আমরা জেনে আসছিলাম। কিন্তু বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী যেটা আমরা অনুভব করছি বা যেটা বুঝতে পারছি যে জনাব তারেক রহমান মুসলেকা দিয়ে দেশ থেকে পালায়নি, বরং তিনি বাংলাদেশ থেকে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি হিজরত করেছিলেন। আর জনাব তারেক রহমান যেইভাবে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলেন এটাকে পালায়ন বলা হয় না, এটাকে হিজরত বলা হয়। এখন এই কথা শোনার পরে এখন সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে বিগত দিনে পরবর্তীতে যদি আমাদের শেখ হাসিনা বাংলাদেশে আবারও ফেরত আসে তখন আমরা বলবো 24-এর রাজাকারদের বাচ্চাদের ভয়ে আমাদের শেখ হাসিনা হিজরত করেছিল, শেখ হাসিনা পালায় নাই। আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার বলে সামনে স্লোগান নিয়ে যাব। আসো, দেখো তোমাদের কত সাহস আর আল্লাহর সৈনিকদের কত সাহস। 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। চাঁদাবাজির রাজনীতিটা এটা বন্ধ হয়ে যেতে পারে 12 ফেব্রুয়ারি ফলাফলের পরে। এই আতঙ্ক থেকে তারা হেরে যাবার আতঙ্ক থেকে তারা এখন আক্রমণ করা শুরু করছে। তারা এখন শারীরিকভাবে হেনস্থা করতেছে, মহিলাদেরকে হেনস্থা করতেছে। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন। বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস, যেইভাবে গতকাল আমাদের উপর অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। অর্থাৎ বেয়াদব সব সময় কপাল খারাপ হয়। বিএনপিও হাবুটের পক্ষে, মির্জা ফখরুলও হাবুটের কথা বলছে, আবার হাবুটের কথা কে বলছে? মাহাদি আমিনরাও হাবুটের কথা বলছে। দুঃখজনক বিষয়, আমরা যদি এখনো তাদের দলের প্রধানের মুখে এখনো পর্যন্ত অনেক জায়গায় ক্যাম্পেইন করছে, কিন্তু এখনো সংস্কার নিয়েও কোনো কথা বলতে আমি শুনি নাই, এবং হাবুট নিয়েও কোনো কথা বলতে শুনি নাই। 12 তারিখ আমরা দেখছি তারা বলছে যে তারা তাহাজ্জুদ পড়েই আবারও শেখ হাসিনার মতো ভোট কেন্দ্রে চলে যাবে, কিন্তু এবার তারা শেখ হাসিনার মতো ভোট কাটার সুযোগ পাবে না। আমরাও ভোট কেন্দ্রে থাকবো, আমরাও নিশ্চিত করবো যাতে আমাদের জনগণ, দেশের 16 কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অবশ্যই 12 তারিখে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাপলাখড়িতে ভোট দিবেন, তারপর খালি অ্যাকশন দেখবেন। অ্যাকশন দেখবেন 12 তারিখে নাসির পাটোয়ারিকে বিমানে লিখে অ্যাকশন দেখবেন। 24 ঘন্টার ভিতরে ঢাকা শহরের, ঢাকা হাটের সমস্ত চাঁদাবাজের কবর অস্ত্র করবেন আমরা ইনশাআল্লাহ। মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাওবাড়ির আবদার। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ। তাহলে কেবলমাত্র বাংলাদেশের রাজনীতির খেলা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরছে, বাংলাদেশের রাজনীতির জোয়ার কোন দিকে যাচ্ছে, সবকিছু খোলাসাভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই সবকিছু খোলাসাভাবে জানতে পারবেন। তো চলুন কথা কেন সরাসরি মূল নিউজে নিয়ে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এ ধরনের সকল প্রকার গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশের রাজনীতিতে বহু রকম ঘটনা ঘটে পর্দার অন্তরালে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, জোট তৈরি হয়, জোট ভেঙে যায়। কেন ভেঙে যায়? গণমাধ্যমে যে খবরগুলো দেওয়া হয় প্রকৃত খবর কি সেটাই? নেপথ্যে নাকি আরো অনেক খবর আছে? বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুল করছে কেউ কেউ, আবার জামাত শিবিরে সবচেয়ে বেশি চাউর। আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতা আসতে যাচ্ছে জামাত ইসলাম। এই যুক্তিগুলো, তর্কগুলো চলছে, এবং চরমোনাইকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চরমোনাই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। সংক্ষিপ্ত সময় এটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, খবর আপনাদের দেব, অ্যাজাম্পশন থাকবে, আলোচনা থাকবে, মতামত থাকবে, ইন্টেলিজেন্স তথ্য থাকবে, ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য থাকবে, বাস্তবের রাজনীতির সাথে অনেক মিল থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে এগুলোর পরিবর্তন ঘটবে। যেমন ধরুন, বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা যাদেরকে চিনি চরমোনাইয়ের আমাদের দিনী ভাইয়েরা, আমার কলিজার ভাই, আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তাদেরকে আমি ভালোবাসি। প্রতিটা ইসলামী দলকে আমি ভালোবাসি। বাংলাদেশের যারা প্রাণ, যাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব আমরা বলি, দ্বীনের খেদমত করেন। প্রশ্ন হলো, রাজনৈতিকভাবে বাংলাদেশ ইসলামিক ক্ষেত্রে কতটুকু উন্নত করেছে? চরমোনাই এবং জামাত ইসলাম যখন একটি ভোটের বাক্স করার প্রত্যয় দিল, তখন নানান ভাবে আমরা খুশি হয়েছিলাম যে এবার বাংলাদেশে ইসলামী ভাবাপন্ন সবাই একমত হবে, একজোট হবে, একটি পথে এগোবে। আমি যে দলটাই পছন্দ করি না কেন, আমার চেষ্টা সবসময় সত্যের পক্ষে লোকেরা এক হোক। যেমন আমি চাই ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি,
মানে এই যে মুসলিম শক্তি এক হোক, স্বার্থের ভিন্নতা থাকলেও আমরা এই এক হতে বলি কেন? যাতে করে শত্রুরা দুর্বল হয়, আমরা শক্তিশালী হই। বাংলাদেশের ইসলামী দলগুলো এক হলে ইসলাম বিজয়ী হবে, শক্তিশালী হবে। এটাই হলো মূল লক্ষ্য। রাজনৈতিক ইসলাম আর দিনের ইসলাম এটাকে আমরা আলাদা করি না কখনো। ইসলাম একটাই, আল্লাহ মনোনীত যেটা। তো আমি আমার এর আগের চ্যানেলের খবরগুলো আপনাদের বলেছিলাম যে চরমোনাই এবং আরো কয়েকটি দলকে জামাত জোট থেকে বের করে নেওয়ার জন্য আমাদের ইন্টেলিজেন্স এবং ভারতীয় ইন্টেলিজেন্স কাজ করছে একসাথে। অনেকেই আমার কথাটা খুশি বলে নিতে পারেনি এবং দেখেছে কয়েকদিনের মধ্যে সেটাই ঘটেছে। আজকে কিছু তথ্য দিই, চরমোনাই জামাত থেকে বের হয়ে গেল কেন? এর উত্তরটা একটু মন দিয়ে শুনবেন। আমার চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে, সাংবাদিকতার জন্য সব দলই আমাদের যোগাযোগ থাকে। আমরা যে কথাগুলো বলি অনেকের থেকে তথ্য নিয়ে বলি, ধরেন চরমোনাইয়ের বক্তব্য নিয়ে, জামাতের বক্তব্য নিয়ে, বিএনপির বক্তব্য নিয়ে, তাদের মতামত নিয়ে আমরা একটা অ্যাসাম্পশন তৈরি করে আপনাদের খবরটা দেওয়ার চেষ্টা করি। আমার গত কয়েকদিন ধরে রাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের অফিসারের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি বলেছিলাম যে চরমোনাই জামাত ছাড়লো কেন। তাদের যে মতামতগুলো, যারা আমাদের দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর লোক, তারা বলছেন যে চরমোনাই একটা ট্র্যাপে পড়ে গেছে। প্রথমে চরমোনাই জামাতের সাথে একটা বাক্স করার পজিটিভ থিং নিয়ে চরমোনাই মূলত এসেছিল। এরপর চরমোনাইয়ের উপর ব্যাপক চাপ তৈরি করেছিল কয়েকটি বাহিনী গোপনে, যে তোমরা জামাতের জোট ছাড়তে হবে, যদি না ছাড়ো তোমরা বিপদে পড়বে। কিরকম বিপদ? তোমরা যে বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে শরিক হয়ে, মানে প্যারালাল শরিক, প্রকাশ্যে শরিকটা কাজ করেছো, আওয়ামী লীগ তোমাদের বেনিফিট দিয়েছে, আওয়ামী লীগ সুবিধা দিয়েছে, অর্থ দিয়েছে, ব্লা 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 ব্লা, বা ইন্টেলিজেন্সের কাছ থেকে তোমরা অর্থ পেয়েছো, বা তোমরা যে মাদ্রাসা চালাও, বিভিন্ন প্রতিষ্ঠান চালাও, অনুদান পেয়েছো যেখানে স্বচ্ছতা নাই, হিসেব নেই, আমরা এগুলো হিসাব চেয়ে বসবো। তখন তোমরা ফাঁদে পড়ে যাবো, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ যখন জামাত জোটে চরমোনাই আসতে চেয়েছে, তখন জামাতকে দুর্বল করার জন্য, চরমোনাইকে বের করার জন্য চরমোনাইকে এইভাবে চাপ দিল। এখন তথ্য সঠিক, বিগত 16 বছর 15 বছর বিএনপি এবং জামাতকে হাসিনা কোণঠাসা করলেও, হেফাজতকেও কোণঠাসা করলেও একটি দলকে কোণঠাসা করেনি, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যখনই প্রয়োজন হয়েছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেখাতে হবে, তখন কি করতে হবে? দাড়ি টুপি পাগড়ি বড় পাঞ্জাবির রাস্তা নামাইতে হবে, বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশে মৌলবাদের উত্তর। তখনই কোনো না কোনোভাবে আমাদের গোয়েন্দা বাহিনী, এই এনএসআই, ডিজিএফআই সরকারের পরামর্শ নিয়ে চরমোনাইয়ের সামনে মূলা তুলে দিত। তো চরমোনাই তো সব মানুষ এগুলো জানবে না, জানবে টপ কিছু ব্যক্তিরা, এমন কিছু কাজ করবে, আবার চরমোনাইকে দিয়ে বা বিভিন্ন ইসলামিক ব্যক্তিদেরকে ফুসলিয়ে মাঠে নামাবে। যেমন নরেন্দ্র মোদী আসার আগে কি ঘটেছিল বাংলাদেশে, এরপর আমরা দেখলাম মামুনুল হক গ্রেপ্তার, দীর্ঘদিন তার উপর নির্যাতন। এই জিনিসগুলো আমাদের এজেন্সি করে থাকে। আপনারা যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা বুঝবেন, আর যারা একটু বেশি বোঝেন তাদেরকে বোঝাতে পারবো না। এরকম অনেকগুলো কারণে চরমোনাই বিশেষ এজেন্সির কাছে তার ধরা খাওয়া ছিল। এরপরে যখন চরমোনাই সাথে জামাতের কোয়ালিশন খুব স্ট্রংলি চলছিল, তারা একটা ভোটের বাক্সে নির্বাচন করবে, এবং জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল, চরমোনাই তারা বলছিল যে আসন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা মিলজিল করে নেবো, যেখানে আমাদের প্রার্থী জিতবে, যেখানে আপনার প্রার্থী জিতবে, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব। কিন্তু পরক্ষণে যেটা হলো, শেষের দিকে এজেন্সির চাপ বাড়লো, আর চরমোনাই পড়ে গেল আওয়ামী লীগের ফাঁদে। আওয়ামী লীগ চরমোনাইকে বললো যে তোমরা জামাত জোটে যেও না, মন দিয়ে শুনবেন, তোমরা জাতীয় পার্টিকে দিয়ে আলাদা একটা জোট করো। অর্থাৎ আওয়ামী লীগের যত ভোট আছে এই এবং জাতীয় পার্টির যত ভোট আছে আর চরমোনাইয়ের যত ভোট আছে সব পাবে চরমোনাই এবং জাতীয় পার্টি। বিষয়টা হলো আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তাহলে কি হবে? জাতীয় পার্টি সব জায়গায় প্রার্থীদের বিজয় লাভ করবে না, তাহলে চরমোনাই জাতীয় পার্টি একটা কোয়ালিশন করবে, সেই কোয়ালিশনে সকল আওয়ামী লীগের ভোটগুলো এখানে যুক্ত হবে, এবং এর মাধ্যমে আওয়ামী লীগ পার্লামেন্টে একটা ভালো সংখ্যক আইন প্রণেতা পাঠাবে, যারা আগামী দিন আওয়ামী লীগের জন্য প্রেসার তৈরি করবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ওইভাবে না, সাময়িক একটা সরকারি আদেশে। তো চরমোনাই মনে করলো এটা তো ভালো, আওয়ামী লীগের তো বিশাল ভোট ব্যাংক আছে বাংলাদেশের, বিএনপির পরেই আওয়ামী লীগের পরে জামাতের তো ভোট ব্যাংক খুব বেশি বড় না। তো আওয়ামী লীগের বিশাল ভোট যদি চরমোনাই জাতীয় পার্টির পক্ষে আসে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ চরমোনাই মিলে এসে তারা 300 আসনে প্রার্থী দিলে তো অনেক আসন পেয়ে যাবে। চরমোনাই জামাতের কাছ থেকে বা জোট থেকে বেরিয়ে আসার জন্য এমন আসন চেয়ে বসলো যেটা জামাত মানতে পারলো না। অর্থাৎ আমি তোমার জোটে থাকবো না, তাহলে কি করতে হবে? এমন একটা দাবি করতে হবে যেটাকে মেনে নেওয়া সম্ভব না। ছোট প্রশ্ন, যে বিএনপির সাথে 1.5 যুগ জামাত জোটে ছিল, হাজার হাজার কর্মী প্রাণ গেছে শুধু বিএনপির জোট রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগের গ্রাসে পড়ে, সেই জামাতকে বিএনপি 20টার অধিক আসন দেয় নাই। প্রথম সারির সব টপ লিডার ফাঁসি হয়ে গেল, তারপরে বিএনপি জামাতকে 20টার আসন বেশি দেয় নাই। তো এই চরমোনাই জামাতের কাছ থেকে 100-150 আসন চায় কিভাবে? প্রশ্ন করেন, যারা বাংলাদেশের পার্লামেন্টে কখনো একটি আসন লাভ করেনি। জামাত তো 18টা আসন পেয়েছে, সরকারে গেছে, মন্ত্রী পেয়েছে, এবং বাংলাদেশের বড় দল ইসলামী দলের মধ্যে, তাই তো? চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা এমন আসন চাইলে জামাত থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আওয়ামী লীগের ট্যাবলেট রাখিয়েছিল। এটা বলছে আমাদের ইন্টেলিজেন্স, আমি বলছি না ভাই, আমাকে গালাগাল দিয়ে না। আমি ইসলামী আন্দোলন বা চরমোনাই ভাইটাকে খুবই ভালোবাসি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ঐক্যের পক্ষের লোক, অনেককে না, কিন্তু তথ্যগুলো দিতে হবে, কারণ আমার কাছে এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। কেন? আপনাদের দৃষ্টি খুলতে হবে, সঠিক পথে কি আছেন, ভুল পথে কি আছেন। আমাদের কাজটা এখানে, আমি কিন্তু কোনো পক্ষে নিয়ে কাজ করি না, যেটা সত্য এক একদিন একটার পক্ষের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, যেটা আমি পাই সেটা আপনাদের দেই। আমি কোনো একটা পক্ষের আনুগত্যশীল নই,
আমি সবার রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে চাই, সত্যের পক্ষে। এখন বিষয়টা হলো, আওয়ামী লীগের ট্যাবলেট খেয়ে চরমনে বেরিয়ে গেল, এই ট্যাবলেটটা খেয়ে খাওয়ালো আওয়ামী লীগ এবং আমাদের ডিজিএফআই মিলে, কিন্তু দেখলো তারা সুবিধা করতে পারছে না। মাঝখান থেকে জামাত, এনসিপি বা আদার্স, এলি পার্টি এদেরকে নিয়ে একটা কোয়ালিশন করে ফেললো এবং মাস পিপলের কাছে জামাত গত 15 মাসে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে ফেললো। এখানে বিএনপি কি করলো, যে বিএনপি কে মানুষ মুখিয়েছে আওয়ামী লীগের পরে একটা ধরেন 300 আসনে 200 আসন 250 আসনে বিএনপি পাবে, কিন্তু গত 15-16 মাসে বিএনপি নিজেকে আওয়ামী লীগ বানায় ফেললো। মানে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সেটা এমন আকারে মহামারী আকার ধারণ করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, বিএনপি চায়ের দোকানদার, মুচিওয়ালা, রিকশাওয়ালাকেও ছাড়ে নাই। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে স্বয়ং তারেক রহমানের যে ঘৃণ্য, নিকৃষ্ট, অসভ্য, বর্বর, ইতরের মতো যে আচরণ পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। যে এটা কি, এটা কোন নেতা? বিএনপি যে আসলে একটা অসভ্যদের দল হয়ে উঠছে, তাদের মধ্যে কোনো সিভিলাইজেশন নাই, স্মার্টনেস নাই, ভদ্রতা নেই। ছাত্রদল সভাপতি, যে ছাত্রদলের ছেলেদের কিছুটা হলেও অবদান আছে, তারেক রহমান আজকে দেশে এসে কথা বলতে পারছেন, ওপেন রাজনীতি করতে পারছেন। তারেক রহমানের তো কোনো অবদান নেই, তিনি তো ছিলেন পালাতক, মুসলেকা দিয়ে গেছিলেন। জুলাই আন্দোলন বিএনপি ছাত্রদল কেউই সরাসরি করে নাই, যতটুকু করেছে ছাত্রদল করেছে। সেই রাকিবের সাথে যে আচরণ করেছে পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তবে হ্যাঁ, এখানে জামাত একটা স্মার্ট পলিটিক্স করেছে। জামাত সুযোগে বিএনপির বিরুদ্ধে অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। আপনারা একটা ভিডিওতে দেখেছেন, ময়মনসিংহ অঞ্চলে সম্ভবত একটা সমাবেশে তারেক রহমান রাজার মতো বসে আছেন। রাজা, বিএনপি রাজতন্ত্রের দল, এদের মধ্যে গণতন্ত্র নাই। তারেক রহমান বিএনপি চেয়ারপারসন হয়েছেন কিভাবে? রাজতন্ত্রের মাধ্যমে। মা এবং বাপের পরিচয়, কোনো কাউন্সিল হয়েছে না, স্থায়ী কমিটি বসে বানিয়ে দিয়েছে। রাজার ছেলে রাজা, নিজেরা গণতন্ত্র প্র্যাকটিস করে না, এরা গণতন্ত্র চায়। বিএনপি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়। প্রমাণ হচ্ছে এই যে বিএনপি এখন ভোটের পরিবেশ নষ্ট করতে দেশব্যাপী জামাতের উপর এবং নারীদের উপর পরিকল্পিত হামলা করছে, যাতে ভোট স্থগিত হয়ে যায়। তো দর্শক, এখানে ভিডিওতে যেটা দেখা গেছে যে রাজা, এক মনার্ক, লন্ডন ফেরত, বিলেত ফেরত এক মুফতি রাজা হুজুর বসে আছেন খুব ভাবে। তার পাশে রানী, ফার্স্ট লেডি ডাক্তার জুবাইদা রহমান বসে আছেন। যিনি বসে আছেন ডাক্তার জুবাইদা রহমান, বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে এক বিন্দু পরিমাণ অবদান নেই এবং তিনি বাংলাদেশের নাগরিক না। তারেক রহমান ব্রিটিশ নাগরিক ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, ওগুলো ছেড়ে তিনি এসেছেন, যদি থেকেও থাকতেন। কিন্তু জুবাইদা রহমান, আমি নিজে দেখেছি তার হাতে ব্রিটিশ পাসপোর্ট, তিনি কিন্তু ভোটার হন নাই। তারেকের কন্যা জাইমা ভোটার হয়েছে, জাইমা আমার বন্ধু ছিল, ও ভোটার হয়েছে, কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু ভোটার হন নাই। তো একজন ব্রিটিশ সিটিজেনকে পাশে বসিয়ে রেখেছে রানীর মতো। আর তারেক রহমানের আশেপাশে কারা, যাদেরকে আমরা গত 15-16 বছরে দেখিনি, জাতি চেনে না, থাকলেও লোকাল কোনো সাস্ত্রা নেতা, এই জাতীয় নেতা না, তারা বসে আছে পায়ের উপর পাতুলে। একটু তারেক রহমানের পায়ের কাছে একটু জায়গা পেতে চেয়েছিলেন রাকিব ভাই। রাকিব ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক সমালোচনা করি, গালাগালিও করি, কিন্তু তারপর আমার বড় ভাই, আমি তাকে রেসপেক্ট করি। আর রাকিব ভাই ভালো লোক, জানেন যে আমরা গালাগালি করি, তারপরও আমাদেরকে স্নেহ করেন কিংবা কাছে পেলে জড়িয়ে ধরবেন। ছাত্র দলের আপনারা যারা আমাদেরকে অনলাইনে গালাগালি করেন, আমরা সমালোচনা করি, ওটাকে আপনারা গালাগালি বলেন যাই বলেন, আসলে কিন্তু সিনিয়র ছাত্র দল নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধবের, অনেকে বড় ভাই, অনেকে বন্ধু বান্ধব, মজার হাসি তামাশার সম্পর্ক, হোয়াট এভার। তার রাকিব ভাই অনেক সরল মনের মানুষ, অনেক বয়স হয়েছে, আমরা এই কারণে সমালোচনা করি, কিছু উল্টাপাল্টা কথা কাজ করতে হয়, বানোয়াট কল্প কাহিনী ছড়াতে হয়, নির্বাচনে হারার পর মুখ ঢাকার জন্য অনেক কিছু করেন উল্টাপাল্টা। কিন্তু বাস্তবে এই রাকিব ভাই সরল মনের মানুষ। তিনি তারেক রহমানের পায়ের কাছে একটু জায়গা চেয়েছিলেন, এক ফাঁক থেকে এসে পায়ের কাছে বসেছিলেন, কিন্তু তারেক রহমানের যে সিকিউরিটি, অনেকটা গলা ধাক্কা দিয়ে, কুকুরকে যেরকম লাথি দিয়ে সরিয়ে দেয়, অনেকটা ওইভাবে গলা ধাক্কা দিয়ে রাকিব ভাইকে উঠিয়ে দিয়েছে, বলছে যাও যাও, এখান থেকে এখানে বসবেন। তো দর্শক, এখানে এই যে সিকিউরিটিটা তারেক রহমানের, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ছাত্র দলকে তারেক রহমান কাছে যেতে চান না, ধাক্কিয়ে। এর আগেও আপনারা দেখেছেন যে তারেক রহমান গাড়ির সামনে থেকে তার সিকিউরিটিরা রাকিব ভাইকে ধাক্কিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তো দর্শক, সিকিউরিটি তাকে উঠিয়ে দিয়েছে, তারেক রহমান নিজেও যেহেতু ওই রাজা, তিনিও সামনে উঠিয়ে আরো ধাক্কা দিয়ে দিয়েছে, যে ওই সামনে এখানে কি আর ওইখানে বসে ওটা, এই যে পায়ের কাছেও জায়গা পাবে না, পা থেকে অনেক দূরে থাকতে হবে। মানে এটা কি রাজা আর প্রজার সম্পর্ক, কোনো সম্মান নাই বিএনপির কাছে ছাত্রদের, এরা রাজা প্রজা, এরা কাজের লোক। অথচ এই রাকিবদের কারণেই এই ছাত্রদল যতটুকু হোক, যতটুকু সংগ্রাম করেছে ছাত্রদল করেছে, বিএনপি কারণে আজকে তারেক রহমান কি অপমান করছে। এটি হচ্ছে রাজতন্ত্র, এটি হচ্ছে বিএনপি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস একজন আছে ছাত্র দলের, এরকম ভিত্তের মতো তারেক রহমানের পায়ের কাছে বসে আছে, পায়ের কাছাকাছিও যেতে পারে না, অনেক দূরে বসতে হয়। দেখেন এখানে ওভারঅল যদি চিত্রটা দেখেন, এই ছাত্রদল, রাকিব ভালো যারা আছে, এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন, অনেকে না দেখলে আমি বর্ণনা করছি। রাকিব ভাইরা তারেক রহমানের কাছে যেতে পারে না, যেতে পারলে মনে করেন বিরাট কিছু।
একটু তারেক রহমানের পিছনে বসতে পেরেছেন, রাকিব একজনের মাধ্যমে ছবি তোলে, ছবি তোলে আঙ্গুলে দেখাচ্ছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। এবার তারেক রহমান পাশে যেতে পারে না, তার কাছে যে একটু ছবি তুলতে পারলে তারা এটাকে বিরাট অ্যাচিভমেন্ট মনে করে। জাইমা রহমান, সে বিএনপির কিছু কোনোদিন রাজপথে নেমেছে না, কোনো অবদান আছে? কোনো অবদান নাই। সেই জাইমা রহমানকে একটু সালাম দিতে পেরে সেই ব্যক্তিত্বহীন যে ছেলেটা ভিপি নির্বাচন করেছিল আবিদ নাকি, ও খুশিতে খুশি, ওইটি ওর জীবনের সেরা অর্জন। তাহলে বিএনপি চেয়ারপারসন বা বিএনপি নেতাদের সাথে মাঠের ত্যাগী নেতাদের সম্পর্ক হচ্ছে রাজা প্রজার মতো, মালিক ভৃত্যের মতো। এটা স্পষ্ট হলো, আমরা নিন্দা জানাই। এখানে রাকিবরা আরো সম্মান ডিজার্ভ করে। হাইব্রিডদের দল যারা পুরনো বিএনপি, তো সব বিএনপি ছেড়ে জামাতে এসেছেন, এখনো যারা করছেন ওটা ছাড়েন। আপনার এটা নব্য বিএনপি, ভারতপন্থী বিএনপি, যা খালেদা জিয়া জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপি করেন, ওটা সময় আছে, এখন ছাড়েন। 12 তারিখের আগে ছেড়ে দেন, 12 তারিখের পর জামাতে লাইন পাবেন না। যা লাইন আছে এখন করেন, লাইন করেন, এখন করেন। তো এই সুযোগে জামাত যে কাজটা করেছে, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণা বাচ্চাদের জড়িয়ে ধরে কিছু ছবি তুলেছেন। ডাক্তার শফিকুর রহমান নিজেও এই দৃশ্যটা ফেসবুকে পোস্ট করেছেন, এবং সারাদিনে ভাইরাল নিউজগুলোর মধ্যে এটা একটা। ডাক্তার শফিকুর রহমান ইংরেজিতে লিখছেন, দেয়ার স্মাইলস, দ্য লাফটার, দ্য ড্রিমস, দিস ইজ দি বাংলাদেশ ওয়ের বিল্ডিং। এর মানে বাচ্চারা শফিক দাদুকে জড়িয়ে ধরেছে, অন্যরকম একটা আবহ। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।